প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত লিটন। আজ আমরা কথা বলবো টিবিএসে প্রকাশিত লিড রিপোর্ট নিয়ে। লিড রিপোর্টটা হচ্ছে আমাদের দেশের 50 জন সাবেক এমপি, মন্ত্রী, ব্যবসায়ীরা 40,000 কোটি টাকার সম্পদ গোপন করেছে বলে জাতীয় রাজস্ব বোর্ড সেটা সন্ধান পেয়েছে। সেই সম্পদটা গোপন করেছে কোথায়? বাংলাদেশ থেকে সম্পদ নিয়ে গেছে বিদেশে, এবং তাদের এখানে যে ট্যাক্স ফাইল আছে সেই ট্যাক্স ফাইলে সেই সংবাদ নেই। এটা নিয়ে আমাদের রিপোর্ট করেছেন টিবিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। রিয়াদ আমাদের সাথে আছে, আমরা তার সাথে আজকে বিষয় নিয়ে আলোচনা করব। রিয়াদ, আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম। আপনি কেমন আছেন? ভালো আছেন। খুব সংক্ষেপে যদি আমরা একটু জানতে চাই, যেটা হলো এই যে উদ্যোগটা জাতীয় রাজস্ব বোর্ড নিল, তাই তো, এই উদ্যোগের আইনি এর ব্যাকআপ, আইনি সাপোর্টটা কি? আইন কত টাকা সমর্থন করে এই উদ্যোগকে? ধন্যবাদ আপনাকে। এটা আপনার মনে আছে নিশ্চয়ই 2023 সালে প্রথম সরকার এরকম একটি ট্যাক্স আইনে এরকম একটি বিধান এনেছে, একটা সংশোধন এনেছে। সেটা হলো যে এর আগে যেটা হতো যে বিদেশে সম্পদ পাওয়া যায়, ট্যাক্স ফাইলে নেই, তো সেই সম্পদ নর্মালি বিদেশে বাংলাদেশে যে সম্পদ পাওয়া যায় মানে ধারণাই করা হয় এটা পাচার করা সম্পদ মোস্টলি। তো এখন এই টাকা তো আনা একেবারেই প্রায় অসম্ভবই বলতে গেলে। বাংলাদেশের একেবারে এখন পর্যন্ত মাত্র সামান্য অল্প কয় টাকা আনার অভিজ্ঞতা আছে। এই যে বাংলাদেশ থেকে যে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে বলা হয়, তো তার মানে সরকার আসলে চিন্তা করেছে যে যদি ওই প্রক্রিয়ায় আনতে যায় ইন্টারন্যাশনালি এই বিদেশ থেকে, তাহলে লম্বা সময় লেগে যাবে। এই জন্য কী করলো, ওই ট্যাক্স আইনে এমন একটা বিধান এনেছে যে যে পরিমাণ সম্পদ যার বিদেশে পাওয়া যাবে সম পরিমাণ তার বাংলাদেশে থাকা অর্থ থেকে সেটি নেওয়া হবে। অর্থাৎ এইটি বিষয়টা হচ্ছে, উনি যদি এই সম্পদ আবার ট্যাক্স ফাইলে না দেখিয়ে থাকেন, বিদেশের সম্পদ আমাদের কিন্তু ট্যাক্স আইনের বিধান হচ্ছে কারো যদি দেশে সম্পদ থাকুক, বিদেশে সম্পদ থাকুক, যেখানেই থাকুক সেটি ট্যাক্স ফাইলে দেখাতে হবে, দেখানোর নিয়ম আছে। এখন বিদেশি সম্পদ থাকলে উনি বিদেশে অর্জন করলে সেটি উনি দেখাবেন, বিদেশি যদি উনি ট্যাক্স দিয়ে থাকেন সেটিও দেখাবেন, সেটি কিন্তু ওনার বাংলাদেশের ট্যাক্স ফাইলে এটা থাকতে হবে। এই যে আমরা আলোচনা করছি 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে, সেটা তাদের এখানে ট্যাক্স ফাইলে দেখায়নি। এবং এটা আপনি যেটা বলছিলেন 2023 সালের আইন, বিষয়টা খুব ইন্টারেস্টিং। ওই সময় যারা আইন করেছিল তাদের অনেকেই তো এখন এই আইনে ফেঁসে যাচ্ছেন। কারণ এখানে আপনি বলছেন সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ীরা সবসময়ই আছে, বাট অনেক সাবেক মন্ত্রী এমপি এর ভিতরে আছে। আপনার রিপোর্ট অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড থেকে ইতিমধ্যে অনেকের কাছেই নোটিশ ইস্যু করা হয়েছে, অনেকে জবাবও দিয়েছে। জবাবে এনবিআর সভাপতি হয়তো সন্তুষ্ট হতে পারছে না যে ব্যাখ্যা দিয়েছে। এর পরবর্তী পদক্ষেপ এনবিআর এর কী হবে তাহলে? আচ্ছা, তো এখানে যেটা এসেছে যে শুরুতে তারা আসলে শতাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে তারা পেয়েছে যারা বিদেশি সম্পদ পাওয়া গেছে কিন্তু বাংলাদেশের ট্যাক্স ফাইলে দেখায়নি। এর বাইরে এনবিআর আরেকটি বিষয়ও পেয়েছে। এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আপনি জানেন, তারা হচ্ছে 5টি দেশে গিয়ে তথ্য কালেক্ট করেছে সেখান থেকে, অথবা অন্য কোনো মাধ্যমে সেটিকে আবার যাচাই করার চেষ্টা করেছে, সেইভাবে তারা এটি পেয়েছে। তো এখন তারা যে কাজটি শুরু করেছে যে যারা দেয়নি, এর মধ্যে ইতিমধ্যে আমাদের যেটা আসলো নিউজে যে 50 জনের উপরে ব্যক্তি, যাদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি অথবা ব্যবসায়ী, ব্যাংক মালিক রয়েছেন, প্রভাবশালী মূলত সাবেক সরকারের, এসব ব্যক্তিদেরকে নোটিশ পাঠানো। এটার নিয়ম হলো শুরুতেই তার কাছে একটা জবাব জানতে চাও যে আপনি যে ট্যাক্স ফাইলে টাকাটা দেখাননি, কৈফিয়ত তলব করেছে, কৈফিয়ত এক ধরনের। তো সেটি একটা বড় অংশই তাদের সেই জবাব পাঠিয়েছে তাদের প্রতিনিধির মাধ্যমে। তো সেই জবাবে সন্তুষ্ট হয়নি ট্যাক্স অফিসগুলো। আমি একটা ট্যাক্স অফিসের কমিশনার, এখন কি করবে তাহলে? এখন তারা যেটা করবে, ওই যেহেতু তারা কৈফিয়তে সন্তুষ্ট হতে পারেনি, তারা এখন দাবিনামা বলে, অর্থাৎ ডিমান্ড নোটিশ দিয়ে দিছে ওই সমপরিমাণ যার যতটুকু পাওয়া গেছে। একজন ব্যবসায়ী আছেন যার 4,000 কোটি টাকার উপরে, আবার কারো 500-400 কোটি টাকা এরকম পাওয়া গেছে, যার যতটুকু পাওয়া গেছে বা ফ্যামিলি। এখন তার এই স্থানীয় সম্পদ, এখন যেটা করবে তার যে স্থানীয় সম্পদ আছে, তার এই স্থানীয় সম্পদ থেকে এই পরিমাণ টাকা দেওয়ার জন্য তাকে এখন স্থানীয় সম্পদ, অনেকের তো অনেক স্থানীয় সম্পদই আছে, আমি কোনটাকে সিলেক্ট করব যে এইটা থেকে আমি এই সমপরিমাণ টাকা আদায় করব? এটি হচ্ছে তার নামে যে সম্পদটা আছে, তার নামে না থাকলে আসলে তার নামে তো অনেক সম্পদই থাকতে পারে। জি,
তো এখানে নর্মালি তো যেটা শুরুতে পাওয়া যাবে, একদম শুরুতে ধরেন লিকুইড মানি যেটা যদি ব্যাংকে থেকে থাকে, তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে সেটি নিয়ে নেওয়া। ব্যাংকে না থাকলে তার যদি যেখান থেকে আরও ইজিলি আসবে, সেটা জমি হতে পারে, সেটা ফ্যাক্টরি হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, এরকম এই জায়গা থেকে আমরা। তবে এটার প্রসেসটা হচ্ছে এখন যে নোটিশ দিল, এরপরে 2-3টি প্রক্রিয়া শেষ হবে, তারা আরও নোটিশ দেবে, এরপরে ফার্দার দেবে। স্বাভাবিকভাবে এখন করদাতা যিনি অভিযুক্ত, তার সামনে অপশন হচ্ছে উনি হয় ট্যাক্সের টাকা যেভাবে এনবিআর চেয়েছে সেভাবে দিয়ে দিবেন। নর্মালি এটা হওয়ার কথা নয়, তারা দেবে না সাধারণত। তাহলে তিনি যেটা করতে পারেন, আপিল করতে পারেন এই হাইকোর্টে, বা তো আপিল করলে সেটা আইনি প্রক্রিয়া যখন শেষ হওয়ার তখন শেষ। তো আমাদের এখানে আপিল করলে তো একটা লম্বা আইনি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। লম্বা আইনি প্রক্রিয়া আছে, ফলে আইনিভাবে যখন শেষ হওয়ার তখন শেষ হবে। যদি দুইটির কোনোটি উনি না করেন, সেক্ষেত্রে কেউ থাকতে পারে হয়তো উনি এটাই কোনোটি করবেন না। সেক্ষেত্রে এনবিআর যেটি করবে, এই প্রসেস শেষে তারপরে এনবিআর যখন ফাইনাল নোটিশ দেবে, এরপরে এইটা 2-3 মাস হয়তো তাকে সময় দিবে। সময় দিয়ে আমাদের পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট একটি আছে, ওই আইন অনুযায়ী তখন এই সম্পদ জব্দ করা অথবা এই সম্পদ ক্রোক করা, মানে যা যা প্রক্রিয়া আছে সেই আইন অনুযায়ী, সেটি তখন সরকারের অন্য সংস্থার সহযোগিতা নিয়ে এনবিআর ওই প্রসেস। এমন সম্পদের অনুসন্ধান এখনো অব্যাহত আছে। এখন পর্যন্ত 40,000 কোটি টাকা পাওয়া গেছে। এনবিআর কি আরো ইনভেস্টিগেশন করছে যে আরো সম্পদ আছে কিনা? ইনভেস্টিগেশন চলছে। এবং আপনি একটি বিষয় বলে রাখি, আমরা তো বিদেশি সম্পদের কথা বললাম। আপনি জানেন যে সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট যখনই দায়িত্বে আসার পর একটা কমিটি করেছে, হোয়াইট পেপার কমিটি। সে হোয়াইট পেপার কমিটি যখন তাদের প্রতিবেদনটা দিলেন, সে প্রতিবেদনে এসেছে গত 15 বছর, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের রেজিমে বাংলাদেশ থেকে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। তো এই যে 40,000 কোটি টাকা পাওয়া গেছে, এনবিআর এর সিআইসির ডিজি তিনি বলেছেন এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, মানে একেবারেই সামান্য তাদের এই কার্যক্রম। 28,40,000 এটা তো বোঝাই যাচ্ছে আসলে 28 লাখ কোটি টাকা যদি হয়ে থাকে, সেখান থেকে অন্তত যদি 2-4 লাখ কোটি টাকারও সন্ধান তারা পান, সেটিকে একটি মানে আপনার কনসিডারেবল অ্যামাউন্ট বলা যায়। কিন্তু 40,000 কোটি টাকা তাদের বিবেচনাটি খুবই কম। এর সুযোগ আরও আছে, অনেকেই নামে বেনামে। ধরুন এখন যে সম্পদটা পাওয়া গেছে, এটা হয়তো ওনার নামে বা ওনার পরিবারের সদস্যদের নামে হয়তো পাওয়া সম্পদ, এমন হতে পারে। কিন্তু এমন অনেকে আছে যারা অন্যদের নামে সম্পদ করেছে। এরকম একটা স্পেশাল ড্রাইভ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের রেভিনিউ সংগ্রহ করার কি আগে কোনো রেকর্ড আছে? যেমন আপনার এই আইনটাই তো 2023, আইনটা 2023 হয়েছে, কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে 2007-8 সালের দিকে জরুরি অবস্থার সরকারের সময়, তখনও কিন্তু দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছিল, ব্যবসায়ীদের ধরপাকড়, অনেকেই ট্যাক্স দিচ্ছিল। ওই সময়ের সিচুয়েশনটা কেমন ছিল? বাংলাদেশে আমরা বিদেশে যে সম্পদ পাওয়া গেছে, পাচারের টাকা, এটি পাওয়া যায়, দেশে আসেনি বললেই চলে। এর মধ্যে সামান্য একটি অংশ একবার এসেছে, খুবই সামান্য। এর বাইরে কোনো সম্পদ বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশ আনতে পারেনি। বাংলাদেশ বিভিন্ন ইন্টারন্যাশনাল যে চুক্তিগুলা, যে বিভিন্ন ধরনের আপনার রিজিওনাল অথবা ইন্টারন্যাশনাল যে পক্ষগুলোর সঙ্গে যেই ধরনের চুক্তি থাকতে হয়, সেটির মধ্যে বাংলাদেশ সেভাবে নেই বলে বাংলাদেশের তথ্য আদান প্রদান বা এই ধরনের বিষয়গুলো নেই। বাংলাদেশ বেশ কিছু দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি আছে। তো দ্বৈত কর পরিহার চুক্তির মাধ্যমে এইটি কভার করা যায়। গত 15 বছরে আপনি যেমনটা বলছিলেন 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তো পাচারের অর্থ ফেরত আনা খুবই ডিফিকাল্ট। গ্লোবালি রেকর্ড যেটা বলে 1%-এর মতো হয়তো আসে। তাহলে পাচার ঠেকানোর যে মেকানিজম, সেইটা কি এখন আমাদের অনেক বেশি মজবুত বা স্ট্রং হয়েছে কিনা? পাচার কি বন্ধ হয়েছে এখন? আপনার পাচার বন্ধ করাটা তো সবসময় কঠিন। পাচার বন্ধ হয়তো হবে না, কিন্তু পাচারটা যত কমানো যায়। তো ধারণা করা হচ্ছে যে গত আওয়ামী লীগ সরকারের বিশেষ করে 2015 থেকে 24 পর্যন্ত এই সময়টায় বানের জলের মতো আসলে বাংলাদেশ থেকে টাকা চলে গিয়েছে। সেটি এখন কিছুটা ধারণা করা হয় যে কিছুটা লাগাম টেনে ধরতে পেরেছে কিছুটা, কিন্তু এইটি আসলে মানে ধারণা এক বিষয় আর বাস্তবতা আরেক বিষয়। আপনি খেয়াল করবেন এখনও কিন্তু সরকারের কিছু কিছু পলিসি আছে, সেই পলিসির কারণে অনেকে সুযোগ আছে এখনও টাকা পাচার করার। যেমন ট্রেড বেসড মানি লন্ডারিংটা সবচেয়ে বেশি হয়, সেই ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের সুযোগ এখনও রয়ে গেছে সরকার কিছু পলিসির কারণে। আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। যেমন সরকার আপনার ইম্পোর্টের ক্ষেত্রে কিছু কিছু পণ্যের ভ্যালুয়েশন, মানে ভ্যালু ঠিক করে দেয়,
ভ্যালু, এখন ধরুন পণ্যের দাম তো ওঠানামা করে, কখনো কখনো পণ্যের দাম কমে গেল। এখন উনি একটা ইউনিট হয়তো $100 আনলেন, কিন্তু এনবিআর এর এখানে হিসাব হচ্ছে না, ভ্যালুয়েশন হবে $150 বা $120। তাহলে এনবিআর $120 ভ্যালুয়েশন করার অর্থ হচ্ছে উনি চাইলে পরের বার ঠিকই এটাকে $120 দেখিয়ে আনতে পারবেন। অথচ উনি আনলেন $100 দিয়ে, উনি যদি 120 বা $150 এনবিআর এর যে ভ্যালু যেটাই নির্ধারণ করা থাকে সেই ভ্যালুতে উনি আনার সুযোগই আছে, এটা আইনের মধ্যেই তাকে সুযোগ করে দেওয়া ফলে হচ্ছে। উনি পার ইউনিটে আরো এক্সট্রা হয়তো $50 তাহলে বাড়তি পাচার করানোর তাহলে সুযোগ আছে। তাহলে আপনি দীর্ঘদিন ধরে রাজস্ব অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করছেন, কোনটা আসলে তুলনামূলকভাবে সহজ, পাচার ঠেকানো নাকি পাচার হয়ে যাওয়ার পরে সেটাকে পুনরুদ্ধার করা? পাচার হয়ে যাওয়ার টাকা আনা তো কঠিন, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাহলে- বলেছেন যে পাখি একবার খাঁচা থেকে বের হয়ে গেলে তাকে আনা, আবার খাঁচার মধ্যে আনা কঠিন। তো তাহলে যাতে- পাখি যাতে খাঁচা থেকে বের না হয় সেই উদ্যোগই নেওয়া সেই উচিত। উদ্যোগই নেওয়া উচিত, অর্থাৎ আমাদের আইন কানুনগুলো এমন করা উচিত। যেমন এখন এনবিআর যেটি করছে, এটি অবশ্য আমাদের এক্সপার্ট যারা আছেন তারা এটিকে একটা বড় অংশ এটাকে পজিটিভলি দেখছেন। তারা বলছেন যে হ্যাঁ, এটি যদি করা যায় তাহলে অ্যাটলিস্ট যদি কিছু উদাহরণও তৈরি করতে পারে, কারো কারো ক্ষেত্রে যদি এরকম লোকাল সম্পদ থেকে নিয়ে নিতে পারে, তাহলে পরবর্তীতে যারা পাচারের চিন্তা ভাবনা করবে তারা ডিসকারেজ হবে এই অনিয়ম করার ক্ষেত্রে, যে আমার যদি দেশে সম্পদ থাকে তখন আমার দেশে এইটা আমরা যেটা কথা কিন্তু বলছি, এখানে একটি চ্যালেঞ্জের কথা আপনাকে বলি, সেটা হলো অনেকের কিন্তু দেশে সম্পদ নাই। যারা পাচার করে তারা তো খুব স্মার্ট, তারা নিশ্চয়ই সম্পদ অন্যদের নামে নিয়ে গিয়েছে, অথবা সম্পদ ব্যাংকে মর্টগেজ রেখে দিয়েছে। ফলে লোকাল সম্পদ থেকেও যে এটা ইজিলি পাওয়া যাবে বিষয়টা অত সহজ নয়। অনেক জটিলতা আছে। যেটা বলছিলাম 40,000 কোটি টাকার যত টাকাই উদ্ধার করা হোক সেটা তো রাজস্ব হিসেবেই দেখাবে এনবিআর, জি, তার রাজস্ব তাহলে বাড়লো। আপনারই আরেকটা রিপোর্ট আপনি করেছেন, যেটা হলো এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা সরকার আরও বাড়িয়ে দিয়েছে 55,000 কোটি টাকা, 55,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে। তো সরকারের আসলে এই যে লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিল, আমাদের রিপোর্টেই আছে, আপনি বলছেন 49% বেশি। ইউজুয়ালি আমাদের রেভিনিউ গ্রোথ কেমন থাকে, সেই অনুযায়ী এখন যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হলো সেটা কতটুকু যৌক্তিক? আচ্ছা, এখানে আপনি খেয়াল করবেন বাংলাদেশে আমরা গত 10 বছরে যদি অ্যাভারেজ রেভিনিউ কত আদায় হয়েছে সেই তথ্যটা নেই, তাহলে আমরা দেখব যে 13 থেকে 15%-এর মধ্যে আমাদের রেভিনিউটা অ্যাভারেজ প্রতি বছর। কোনো বছর হয়তো একটু বেশি হয়, কোনো বছর কম হয়। যেমন কোভিডের বছর কমে গিয়েছে, গত বছর যে আপরাইজিংয়ের বছর যেটি ছিল 2024-এ সেই বছর কমে গিয়েছে, কিন্তু আবার কোনো কোনো সময় একটু বাড়ে। মোটা দাগে আমাদের এই গ্রোথ, এভারেজ গ্রোথ হচ্ছে 15%। এবার শুরুতে আমাদের যে টার্গেটটা দেওয়া হয়েছে এনবিআরকে অর্থ মন্ত্রণালয় থেকে, সেই টার্গেটটা ছিল আপনার 30% মতো, তো যেটি আসলে আমাদের বাস্তবতার তুলনায় বেশি। এখন নতুন করে যেটি দেওয়া হলো আমাদের রিপোর্টে, যেটি এসেছে 49%। বাংলাদেশের ইতিহাসে কখনোই এত বেশি হারে রেভিনিউ সর্বোচ্চ কত আদায় রেকর্ড আছে? 2007-08 অর্থ বছরে আপনার মনে আছে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার যে সময়টা ছিল, ওই সময় এনবিআর একটা বড় ড্রাইভ দিয়েছিল, অনেকেই তখন স্বেচ্ছায় করের টাকা দিয়ে গেছে যারা ফাঁকি দিয়েছে, তো ফলে ওই বছর অনেক টাকা এনবিআর পেয়েছে। সেই বছর সর্বোচ্চ গ্রোথ হয়েছিল 27%, সেটি এনবিআর এর ইতিহাসে হাইয়েস্ট গ্রোথ। তো ফলে আপনার সেটি তো সব বছর হয় না, এটি একটা বছর অস্বাভাবিকভাবে হয়ে গিয়েছিল, কিন্তু 49%-এর এই টার্গেট আসলে কোনোভাবেই আমাদের এক্সপার্ট যারা আছেন তারা বলছে যে এটি বাস্তবসম্মত। আর এখন তো অর্থনীতিও খুব স্লো ডাউন। আমি এনবিআর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, উনি বলছেন যে আমাদের ইকোনমির অবস্থা এখন এমন ভালো নয় যে এত বেশি পরিমাণের রাজস্ব। আপনার মনে আছে আপনি রিপোর্ট করেছিলেন যে এই বাজেট যখন প্রণীত হয় তখন ফেব্রুয়ারি মাসে এনবিআর থেকে অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠানো হয়েছিল এইরকম উচ্চভিলাষী লক্ষ্যমাত্রা তাদেরকে না দেওয়ার জন্য। জি, আপনার মনে আছে? তাহলে সেই যে চিঠির অনুরোধ, তারপরেও কিন্তু অর্থ মন্ত্রণালয় সেই অনুরোধও ওইভাবে রাখেনি, তাদেরকেও 30% টার্গেট দিয়ে দিচ্ছে, এখন হলো 49%। সরকারের এত অর্থ কেন দরকার? এটা কি জনকল্যাণে খরচ হচ্ছে, স্বাস্থ্যে খরচ হচ্ছে, শিক্ষায় খরচ হচ্ছে, এত দরকার কেন টাকা? এই জায়গায় আসার আগে একটু আপনাকে বলি, অর্থ উপদেষ্টা মহোদয় বাজেটের আগে বলেছিলেন যে আমরা বাস্তবসম্মত বাজেট করতে চাই, বাজেট বা লক্ষ্যমাত্রা আমরা নিতে চাই, এবং অর্থ বছরের শুরুতে ওনারা যেটি নিয়েছেন তাতে কিছুটা সেরকমই মনে হয়েছিল। এখন হঠাৎ করে এত বেশি রাজস্ব, ওনারা যে বাড়তি 55,000 কোটি টাকা, যেহেতু আপনার 6 মাস আমরা 4 মাসের হিসাব পেলাম, সেখানে 17,000 কোটি টাকা গ্যাপ, তো সেই জায়গায় এই যে বেশি রাজস্ব লক্ষ্য নিচ্ছে, আপনি যেটা বললেন যে কেন, এখানে সরকার বেশ কিছু জায়গায় খরচ বাড়িয়েছে।
বেতন ভাতা বাড়ছে, সরকারের পরিচালনা ব্যয় অনেক বেড়ে গেছে, বাড়ছে, অন্যান্য আরো অনেক জায়গায় সরকারের কিছু মানে আপনার হয়তো তারপর আমরা যে ধার করে ঘি খেয়েছি এখন সেটা আমাদের মাসল শক্ত হয়নি, কিন্তু ঋণ তো পরিশোধ করতে হচ্ছে, হিউজ পরিমাণ ঋণের অর্থ পরিশোধ করতে হবে। ফলে এটি একটি বিষয় আছে। আবার আরেকটি বিষয় হয়তো থাকতে পারে, আমরা শিওর না, সেটা হলো IMF এর একটি প্রেশারও কিন্তু বাংলাদেশের উপরে আছে। IMF এর যে বাংলাদেশকে যে প্ল্যান দিয়েছে, যে শর্ত, সেখানে বাংলাদেশের এবছর জিডিপিতে ট্যাক্সের অবদান যাওয়ার কথা 8% বা 8%-এর উপরে। সেই জায়গায় এটি আগের বছর যা ছিল 7.4%, সেখান থেকে নেমে 6.6% চলে এসেছে। তো ফলে এমনও হতে পারে যে IMF এর রিসেন্ট একটা মিটিং হয়ে গেছে, সেটিও একটি বিষয় হতেও পারে, আমরা সেটি শিওর না। কিন্তু এটি বোঝা যায় যে সরকার নানান জায়গায় খরচ বেড়ে গিয়েছে, সেই খরচ মেট আপ করার জন্য সরকার চিন্তা করছে যে এখান থেকে হয়তো রাজস্ব যদি সহজভাবে আদায় করার কোনো উপায় থাকে সেইভাবে। রিয়াদ, আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের বিশ্লেষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।